2024 সালে কার বোর্ডে কোন অধ্যায় থেকে প্রশ্ন এসেছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, আর কোন অধ্যায়গুলো আমি দিয়েছিলাম সাজেশনে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আশা করি তোমাদের ইতিমধ্যে ক্লিয়ার হয়ে গেছে বিষয়টি। এখন আমরা শুরু করব আমাদের প্রথম যে অধ্যায়টা আমি ইতিমধ্যে বলেছি, দশম অধ্যায়। দশম অধ্যায় থেকে আমরা কোন প্রশ্নগুলো শিখব। আমি শুরুতেই মনে করি সম্পূর্ণ অধ্যায়টি একবার রিডিং পড়ে ফেলো। অবশ্যই তোমাকে অ্যাজ এ শিক্ষার্থী হিসাবে এটা পড়তে হবে। এমসিকিউ প্র্যাকটিস করার স্বার্থে হলে একবার পড়তে হবেই। তাহলে সম্পূর্ণ অধ্যায়টা আমি একবার পড়ে ফেললাম। এরপর আমি খাতা কলম নিয়ে বসে পড়লাম, বা সাপ্লিমেন্ট বলো, গাইড বলো, মূল বই বলো, যে কোনো একটা বই যেখানে আমি সবগুলো প্রশ্ন উত্তর পেতে পারি। সবচেয়ে ভালো হয় সাপ্লিমেন্ট ক্রয় করলে। এখন যদি সাপ্লিমেন্ট ক্রয় করো, টেস্ট পেপারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে এখন সাপ্লিমেন্ট। টেস্ট পেপার যেহেতু বের হয়নি, কেনার প্রয়োজনও নাই, শুধুমাত্র সাপ্লিমেন্টটাই ক্রয় করে রাখো। এটা দিয়ে তুমি বোর্ড পরীক্ষার হল পর্যন্ত চলে যাও, যেহেতু তুমি কমার্স অথবা আর্টসের শিক্ষার্থী। বিদ্যুৎ চৌম্বকীয় বল কাকে বলে 1 নম্বরে রেখেছি। 2 নম্বরে রেখেছি দুর্বল নিউক্লিয় বল কাকে বলে, আবর্ত ঘর্ষণ কাকে বলে। টোটাল প্রশ্ন হচ্ছে 12টি। সর্বশেষ প্রশ্ন দেখতে পাচ্ছ, নিউটন কাকে বলে। একটা স্ক্রিনশট রেখে দাও এবং এই প্রশ্নগুলো এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও। আর যদি তুমি কোর্সে বা পেইড কোর্সে ভর্তি হয়ে যাও, তাহলে সেক্ষেত্রে মাত্র 510 টাকা দিয়ে পিডিএফ ফাইলটা পেয়ে যাবে, এবং প্রত্যেকটা যে অধ্যায়গুলো ডিফিকাল্ট সেই অধ্যায়গুলো আমি একেবারে খুব সহজে বিশ্লেষণ করে দিয়েছি। স্পেশালি ম্যাথমেটিক্স যে টার্মগুলো আছে সেইটা। যা হোক, সেদিকে যাচ্ছি না, এটা তোমার একান্ত ইচ্ছা। আমি শিওর সবগুলো তুমি এখানেও কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, তাহলে ক্ষয়ের জন্য, খ নাম্বার প্রশ্নের জন্য প্রথমে দেখতে পাচ্ছি, সুইচ বন্ধ করার পরও পাখা ঘুরে কেন, ব্যাখ্যা করো। গাড়ির চালকের সিট বেল্ট ব্যবহার করা জরুরি কেন, এটা ব্যাখ্যা করার কথা বলা হয়েছে। তাহলে এখানেও কিন্তু প্রশ্ন খুব বেশি না, এখানে প্রশ্ন কিন্তু টোটাল দেখতে পাচ্ছ মাত্র 11টি। যেহেতু সাজেশনটা অনেক আগেই তোমরা পেয়ে যাচ্ছ, তার মানে 11টি প্রশ্ন পড়তে খুব বেশি তোমাকে কষ্ট করতে হচ্ছে না। এখন মূল বই থেকে তুমি এখন চলে যাও। মূল বইয়ে তুমি তো ইতিমধ্যে রিডিং পড়ে ফেলেছো, একেবারে শুরু থেকে তুমি পড়ে ফেলেছো শেষ পর্যন্ত, কিন্তু তুমি কোনো টপিক এখন পর্যন্ত সিলেক্ট করোনি। কিন্তু আমি এখন বলবো, মার্কার দিয়ে বা যেভাবেই করো না কেন, জাস্ট এই 3টা টপিক মার্ক করে রাখো, বলে আমাকে এই 3টা টপিক সৃজনশীলের জন্য খুব ভালো মতো করে প্র্যাকটিস করতে হবে। এই 3টা টপিক, এর বাইরে কিচ্ছু পড়ার প্রয়োজন নাই। এরপরে তুমি যতবারই বইটা খুলবে, জাস্ট এই 3টা টপিক খুব ভালো মতো করে শিখবে বই থেকে। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে, দেখো গাণিতিক সমস্যা, যেটা আগেই বলেছিলাম, বলে এই সাজেশনটি তোমাকে এক্সাম হল পর্যন্ত গাইড করবে। তাহলে গাণিতিক সমস্যার ক্ষেত্রে তুমি প্রথমে যেটা দেখবে, এই অধ্যায়টা খুবই সহজ, একেবারে সহজ একটা অধ্যায়। প্রথমে আমরা আদি বেগকে প্রকাশ করি স্মল ইউ দিয়ে, শেষ বেগটাকে প্রকাশ করি ভি দিয়ে, সময়কে টি দিয়ে প্রকাশ করি, এবং ত্বরণ যাকে আমরা স্মল এ দিয়ে প্রকাশ করি। ত্বরণের মান সরাসরি দেয়া না থাকলে প্রশ্নে, তাহলে সূত্র প্রয়োগ করবে শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ হচ্ছে সময়। তাহলে আমি ত্বরণটা বের করে ফেললাম। বস্তুর ভর, যে কোনো বস্তুর ভরকে এম দিয়ে প্রকাশ করা হয়, স্মল এম দিয়ে প্রকাশ করা হয়। প্রযুক্ত বল বা আকর্ষণ বল, যাকে আমরা এফ দিয়ে প্রকাশ করব, তার প্রযুক্ত বল এফ বা আকর্ষণ বলের সূত্র হবে এফ ইকুয়াল হচ্ছে এম এ। এখন এম তো ইতিমধ্যে বলে ফেলেছি আমরা, এটা হচ্ছে বস্তুর ভর, আর এ হচ্ছে ত্বরণ। ত্বরণের মান যদি দেয়া না থাকে, সেক্ষেত্রে শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ হচ্ছে সময় দিয়ে বের করে একবারে তুমি করতে পারবে। জাস্ট এই একটা সূত্র দিয়ে সবগুলো ম্যাথ তুমি করতে পারবে। তোমাকে যে কথাগুলো এখন বললাম না, জাস্ট এই কথাগুলো শোনার পর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো 8টি সৃজনশীল প্রশ্ন তুমি প্র্যাকটিস করবে। সেটাও না, কিন্তু মাত্র 7টি সৃজনশীল প্রশ্ন আমরা প্র্যাকটিস করতে পারি। সর্বোচ্চ 8টা এরকমই হবে, মানে 7 থেকে 8টা সৃজনশীল প্রশ্ন আমি সবার জন্য দিয়েছি। আচ্ছা, তাহলে প্রথমে দেখতে এখানে আমরা দেখো সৃজনশীল প্রশ্ন এই অধ্যায় থেকে 9টি বোর্ডে 9টা প্রশ্নই আসছে, মানে কোনো বোর্ডে এই অধ্যায় থেকে প্রশ্ন মিস হয়নি। তাহলে ঢাকা, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ বোর্ডটা দাগিয়ে ফেলো। ওইখানে 24 সালে 4টা প্রশ্ন আসে, এই 4টা প্রশ্ন করে ফেলো। এবং ঢাকা, চট্টগ্রাম, দিনাজপুর বোর্ড 2020-এর 3টা প্রশ্ন, এবং ঢাকা বোর্ড 19-এর একটা প্রশ্ন চাইলে পড়তে পারো। তাহলে এই 8টি প্রশ্ন আমরা পড়ব এই দশম অধ্যায় থেকে। এর বাহিরে আর কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নাই। বাহিরে কি পড়বে ইতিমধ্যে তোমাদের বলে দিয়েছি, ক খ এবং মূল বইয়ের কোনো অংশটুকু।
দশম অধ্যায় তোমার কাছে এখন খুব ডিফিকাল্ট মনে হবে? একদমই না, এখন থেকে পড়া শুরু করে দাও প্রিয় শিক্ষার্থী। আচ্ছা, এরপরে আমরা পঞ্চম অধ্যায়, অনেকে পঞ্চম অধ্যায় ডিফিকাল্ট মনে করো, কিন্তু আজকে সেটা তোমাদের জন্য সহজ করে দিব। আচ্ছা, বোর্ড বইয়ের তাহলে আমি সম্পূর্ণ অধ্যায়টা একবার পড়ে আসবো, এটা পড়ার কথা অবশ্যই অ্যাজ এ টিচার হিসেবে তোমাকে বলতেই হবে। আচ্ছা, এরপরে আমরা সৃজনশীল কয়ের জন্য শিখবো হচ্ছে প্রিয় শিক্ষার্থী, এখানেও মাত্র 10টি প্রশ্ন, মাত্র 10টি প্রশ্ন কয়ের জন্য। ফোকাস দূরত্ব কি? স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু কাকে বলে? এখান থেকে স্টার্ট করে একেবারে টোটাল শেষ মুহূর্ত দেখো, অনেক শেষ প্রশ্ন পর্যন্ত আলোর প্রতিসরণের প্রথম সূত্রটি লিখো। এই 10টি প্রশ্নই তোমাকে আমি প্র্যাকটিস করার কথা বলবো। লিখে প্র্যাকটিস করতে পারলে খুবই ভালো, বেস্ট, একদম বেস্ট যদি লিখে এখন থেকে প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, এরপরে দেখো ক্ষয়ের জন্য প্রশ্ন এখানে দিয়েছি 12টি। যেহেতু সাজেশনটা একটু আগে দিচ্ছি, এই জন্য প্রশ্ন একটু বেশি করে দিচ্ছি, যেন তুমি যে বোর্ডেরই শিক্ষার্থী হও না কেন এই প্রশ্নগুলোর বাইরে যেন কোনো কোশ্চেন না থাকে, এজন্যই একটু বেশি করে দিচ্ছি। তাহলে 8টা আর 6টা করে দিতাম ছোট প্রশ্নগুলো। আচ্ছা, নিরাপদ ড্রাইভিং এ দর্পণের ব্যবহার প্রয়োজন কেন? পাহাড়ি রাস্তার বাঁকে দর্পণ ব্যবহার করা হয় কেন? এরকম টোটাল প্রশ্ন হচ্ছে 12টি। আমি আবারও বলি, প্রতিবার একটা স্ক্রিনশট রাখতে বলি, যেন তোমাকে প্রতিবার ভিডিও দেখতে না হয়। এমনও হতে পারে সপ্তাহে একবার করে একটা এই ভিডিওটা দেখতে পারো, প্রতি সপ্তাহে একদিন দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের বারবার আমি বলি, যদিও খুব একটা আসলে বলা হয় না, বলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আমি অবশ্যই রিকোয়েস্ট করব, তোমার আশেপাশে যেসব শিক্ষার্থীগুলো আছে, তোমার সহপাঠী আছে, তাদের সাথে শেয়ার করতে তোমাকে অবশ্যই আমি বলবো। শেয়ার করলে তারা উপকৃত হবে, যেহেতু এই ভিডিওটি সবার জন্যই ফ্রি। আচ্ছা, এরপরে চিত্রসহ কিন্তু আমি শিখতে বলি, চিত্রসহ চোখের ত্রুটি, দীর্ঘদৃষ্টি এবং ক্ষীণ দৃষ্টির কারণ, চিত্রসহ আলোর প্রতিসরণের নিয়ম এবং একটা গাণিতিক সমস্যা আছে এই অধ্যায়ে। আমার যারা পেইড কোর্সে ভর্তি আছে তাদের জন্য এই অধ্যায়টা মাত্র 5 মিনিট, আমি 5 থেকে 8 মিনিটে বুঝিয়ে দেবো। মাত্র 5 থেকে 8 মিনিটের মধ্যে এই অধ্যায়টা, দশম অধ্যায়টা আমি বুঝিয়ে দেবো। আচ্ছা, ওকে। গাণিতিক সমস্যা তোমরা কিন্তু এখন চাইলে কিন্তু পেইড কোর্সে ভর্তি হতে পারবে না। আমি প্রতিবারই স্টুডেন্টদের ভর্তি করাই হচ্ছে এসএসসি পরীক্ষার আগে, মানে অক্টোবরের পরে গিয়ে টেস্ট পরীক্ষা হয়ে যাবে, তারপর এর আগে কিন্তু আমার কোর্সে কেউ ভর্তি হতে পারে না, আমি নেই না। আমার অফলাইনে শিক্ষার্থীগুলো নিয়ে আমি ব্যস্ত থাকি। যা হোক, লেন্সের ক্ষমতা হচ্ছে পি, লেন্সের ক্ষমতাকে আমরা পি দিয়ে প্রকাশ করি, স্মল না এখানে ক্যাপিটাল পি দিয়ে। এবং ফোকাস দূরত্ব এটাকে আমরা স্মল এফ দিয়ে প্রকাশ করি। লেন্সের ক্ষমতা, তাহলে পি এর ফর্মুলাটা কী হবে? 1/f। তাহলে লেন্সের ক্ষমতার ফর্মুলাটা হচ্ছে, মানে সূত্র হচ্ছে 1/f। আর যদি ফোকাস দূরত্ব বের করার কথা বলে তাহলে হবে 1/p। হয়ে গেল, একেবারে ছোট্ট একটা কিন্তু ফর্মুলা, মানে সূত্র। এখন প্লাস আর মাইনাস আমি কখন বুঝবো? যখন দেখব প্রশ্ন দেওয়া আছে উত্তর লেন্সের ফোকাস দূরত্বর মান হবে কি? প্লাস, মানে ধনাত্মক। উত্তর লেন্সের ফোকাস দূরত্বর মানটা হবে কিন্তু ধনাত্মক, মানে প্লাস, যেমন +2d দেওয়া থাকবে, +4d দেওয়া থাকবে ডায়োপ্টার। আচ্ছা, এরপর হচ্ছে কি, অবতল লেন্সের ফোকাস দূরত্বর মান হবে হচ্ছে ঋণাত্মক, এটা হবে কি? মাইনাস। দেখো আমি কিন্তু সাজিয়ে দিয়েছি, গত বছরের মতো সাজেশন কিন্তু এই বছর আরও বেশি মডিফাই করে দেওয়া হয়েছে তোমাদের স্বার্থে। আমরা এখন এখান থেকে দেখো 9টি বোর্ডে এখান থেকে প্রশ্ন চলে আসছে, 2024 সালে 9টা বোর্ডে কিন্তু এই অধ্যায়তে প্রশ্ন হয়েছে। রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, সিলেট, ময়মনসিংহ বোর্ড 24 সালের 4টা প্রশ্ন পড়ে ফেলো। রাজশাহী, যশোর, চট্টগ্রাম বোর্ডের 20 সালের 3টি প্রশ্ন পড়ে ফেলো। এরপরে দিনাজপুর বোর্ডে 2023 সালের 8টা প্রশ্ন। জাস্ট এই 8টি প্রশ্ন এখন থেকে বারবার রিভিশন দাও, আর উপরের কথাগুলো রিভিশন দাও, আর কিছু পড়ার প্রয়োজন নেই। মূল বই থেকে কী পড়তে হবে ইতিমধ্যে তোমাকে বলে দেওয়া হয়েছে। এরপর আমরা চলে আসবো আমাদের সেই বই খুললে আমাদের চোখে ভাসে প্রথম অধ্যায়, কিন্তু প্রথম অধ্যায়টা আমি পড়তে প্রথমেই বলি না, 3 নাম্বারে গিয়ে পড়তে বলি, মানে সিরিয়ালের 3 নাম্বারে রেখেছি প্রথম অধ্যায়টাকে, উন্নততর জীবনধারা। আমি প্রথম বোর্ড বইয়ের সম্পূর্ণ অধ্যায়টি রিডিং পড়ার পর সম্পূর্ণ, এখন তো আমার জানা মতে আমার ভিডিও যারা দেখতেছো সম্পূর্ণ অধ্যায় পড়বে না, শুরুতেই যে অংশটুকু দাগানো আছে সেই অংশটুকু পড়বে, আমি মানে এটা মনে হচ্ছে এখন। আচ্ছা, যা হোক, তারপরে দেখো এই অধ্যায় থেকে প্রশ্ন অনেকগুলো বেশি কেন দিয়েছি, কারণ ছোট ছোট প্রশ্ন অনেক আগে থেকেও আমরা শিখে আসি, মানে একেবারে ছোটোবেলা থেকেই আমরা মনে হয় এই অধ্যায়ের সাথে অনেক ওতপ্রোতভাবে জড়িত, রিলেটেড। খাদ্য কী, পুষ্টি কী, সুষম খাদ্য কাকে বলে, সুষম খাদ্য পিরামিড কাকে বলে, ভিটামিন কাকে বলে, টক্সিন কাকে বলে, খাদ্যের ক্যালোরি কাকে বলে। এরপর দেখো টোটাল প্রশ্ন দিয়েছি আমি 15টা, টোটাল প্রশ্ন হচ্ছে 15টা, একটু বেশি তো হবেই, আগেই বললাম একটু বেশি হবে, টোটাল প্রশ্ন দিয়েছি 15টা। এবার ক্ষয়ের জন্য প্রশ্ন কিন্তু বেশি দেয়নি, কয়ের জন্য প্রশ্নটা বেশি দিয়েছি।
দেখো পেলেগ্রা রোগটি সূর্যের আলোর সাথে সম্পর্কযুক্ত কেন, ভিটামিনকে জৈবিক প্রভাবক বলা হয় কেন, এরকম প্রশ্ন দিয়েছে। মোট হচ্ছে লাস্টে বিএমআই পর্যন্ত 11টি। 11টি প্রশ্ন তোমার কাছে খুব বেশি মনে হচ্ছে? আমার কাছে মনে হয় একদমই না। আমি যদি এই প্রশ্নগুলো মুখস্থ করতে না চাই তাহলে লিখে রাখবো এবং একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর পর রিডিং পড়বো। রিডিং পড়তে 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 আয়ত্তে চলে আসবে। এটা হচ্ছে ভালো শিক্ষার্থীর একটা বৈশিষ্ট্য। আচ্ছা, এই অধ্যায় থেকে তোমরা এখন কি করবে? মূল বইটা তো খোলা রেখেছো আমি জানি, তাহলে সুষম খাদ্য পিরামিডটা আমি পড়ে ফেলো শুরুতে। সুষম খাদ্য পিরামিডটা আমরা পড়ে ফেলো কোন স্তরে কোন খাবারগুলো থাকে। আচ্ছা, শর্করা, আমিষ, ভিটামিন, ভিটামিন সি, এই 4টাও পড়তে হবে, যেহেতু অধ্যায়টা অনেক বেশি পড়তে হয়। রাফেজ, জাঙ্ক ফুড, খাদ্য সংরক্ষণ, মাদকাসক্তির কারণ। মাদকাসক্তির কারণটা খুব ভালো মতো দেখবে, সামাজিক কারণ, পারিবারিক কারণ যে আছে এগুলো একটু পড়তে হবে। তাহলে আমাদের মূল টপিকগুলো কিন্তু এই অধ্যায় থেকে কিন্তু পড়া হয়ে গেল। এখন সঠিক বিএমআই আমরা কিভাবে বের করব? দেহের ওজনকে আমরা কেজিতে প্রকাশ করব। তোমার দেহের ওজন কেজিতে প্রকাশ করব। দেহের উচ্চতা আমরা মিটারে প্রকাশ করব। তাহলে দেহের ভর সূচি বিএমআই, বডি মাস ইন্ডেক্স, এর ফর্মুলাটা হবে দেহের ওজন, যেটা কেজিতে আনতেই হবে। গ্রামে থাকলে কেজিতে নিয়ে আসতে হবে, আর দেহের উচ্চতা আনতে হবে কিন্তু মিটারে। সেন্টিমিটার থাকলে মিটারে নিয়ে আসতে হবে। তাহলে দেহের উচ্চতা মিটারে নিয়ে আসতে হবে। তাহলে দেহের ওজন ভাগ হচ্ছে দেহের উচ্চতা স্কোয়ার আকারে। দেহের উচ্চতা স্কোয়ার আকারে। সূত্রটাও তোমরা জেনে ফেললে। মানে মূল বইয়ে দেখো তোমার কী পড়তে হবে একদম সিলেক্ট করে দিচ্ছে প্রিয় শিক্ষার্থী। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি আমি বোর্ড প্রশ্ন পড়ব কি, এই অধ্যায় থেকে 9টি প্রশ্ন আসছে, মানে সবগুলো বোর্ডে এই অধ্যায় থেকে প্রশ্ন আসছে। রাজশাহী, যশোর, চট্টগ্রাম, সিলেট 2024 সালের প্রশ্ন। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম 2023 সালের প্রশ্ন। ঢাকা 20 সালের, ঢাকা বোর্ডের আর সকল বোর্ডে 18 সালে একটা প্রশ্ন ছিল এবং ঢাকা বোর্ডে 17 একটা প্রশ্ন। তাহলে দেখো আমি কত বিশ্লেষণ করে এই 8টা প্রশ্ন তোমাদের জন্য বলেছি, বলি 8টা কোশ্চেন ভালো মতো পড়বেন। 8টা বা 9টা, এখানে মানে 9টা হবে, যাই হোক 8টি প্রশ্নই ধরে নিলাম। তাহলে অনেক বিশ্লেষণ করে কিন্তু এই প্রশ্নগুলো তোমার জন্য তৈরি করা হয়েছে। আচ্ছা, এরপর আমরা চলে আসলাম সেই সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়টা সম্পূর্ণ দেখার পর একটা কিছু মনে করবে, হ্যাঁ নতুন কিছু শিখলাম আজকে, নতুনভাবে শিখলাম সম্পূর্ণ অধ্যায়টি দেখার পরে। আশা করি সম্পূর্ণ অধ্যায়টি পড়া হয়ে গেল। এরপর আমরা দেখো কয়ের জন্য প্রশ্ন শিখবো হচ্ছে কয়টি? 10টি। লবণ কি? 10টি প্রশ্ন। স্টামিন কি? পিএইচ কি? দুর্বল অ্যাসিড কাকে বলে? টেস্টিং সল্ট কি? প্রশমন বিক্রিয়া কি? বেকিং সোডার সংকেত কি? এরপর হচ্ছে নির্দেশক, খনিজ অ্যাসিড, অ্যাসিডিটি কি? লবণ কি? আচ্ছা, এরপরে ক্ষয়ের জন্য প্রশ্ন কিন্তু খুব বেশি নাই, 10টি। চুনের পানি ঘোলা হওয়ার কারণ ব্যাখ্যা করো। বিচ্ছু, বোলতা বা মৌমাছি হুল ফোটালে প্রচণ্ড জ্বালা করে কেন? ভিনেগারকে দুর্বল বা জৈব অ্যাসিড বলা হয় কেন? পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন পড়ে কেন? এরকম প্রশ্ন টোটাল হচ্ছে কয়টি? মাত্র 10টি। অ্যাসিডিটি, অ্যান্টাসিড খাওয়া হয় কেন? আমরা বিরিয়ানি খাওয়ার পর পেপসি পান করি কেন? পেপসি হতে পারে, কোক হতে পারে, কোকাকোলা হতে পারে, 7 আপ হতে পারে, অনেক কিছুর নাম এখানে আসতে পারে। মূল কথা হচ্ছে বোরহানে বা দই খাই কেন, এরকম কিন্তু আসতে পারে। সবগুলোর উত্তর মোটামুটি কাছাকাছি। ওকে, তাহলে আমাদের হয়ে গেল। এবার আসো মেন ম্যাজিক। ম্যাজিকটা কি? আমরা এবার আজকে একটা বৈশিষ্ট্যগুলো এই অধ্যায়টা সম্পূর্ণ শিখব। এই অধ্যায়টা এতদিন ভয় পেতাম, এখন আর ভয় পাবো না, আমি শিখতে চাই, এখন থেকে শিখতে চাই। তাহলে মূল বইটা খুলে তুমি অ্যাসিড, ক্ষারক এবং লবণের বৈশিষ্ট্য আর ব্যবহারটা শিখে ফেলো। বৈশিষ্ট্য এবং ব্যবহার যদি মূল বইতে না পাও তাহলে গাইড বা কোনো টেস্ট পেপার থেকে নিয়ে পড়া স্টার্ট করে দাও। আর যারা আমার কোর্সে ভর্তি থাকবে তাদের আমি নিজেই লিখে দিব পিএইচের সঠিক মাত্রা কী, রাসায়নিক বিক্রিয়া। আর কোর্সের ফি কিন্তু অনেক অল্প, মাত্র 510 টাকা, একেবারেই অল্প, কিন্তু সবার জন্য গ্রহণযোগ্য বলেই মাত্র 510 টাকা। আচ্ছা, যা হোক, রাসায়নিক বিক্রিয়া কি? ক্ষার বা ক্ষারক যেটা পানির সাথে মানে জলীয় পদার্থের সাথে বা জলীয় দ্রবণে দ্রবীভূত হয়, মানে মিশে যায়। পানির সাথে যেটা মিশে যাবে সেটা হবে ক্ষার প্লাস ক্ষারক। যেটা পানির সাথে দ্রবীভূত হবে না সেটা শুধুই ক্ষারক। একেবারে সহজ ভাষায় বলে দিলাম। সংকেত কি? প্রথম ক্ষারকটা দিয়েছি আমি চুন, যার রাসায়নিক নাম ক্যালসিয়াম অক্সাইড। শুধু এইটার শেষেই কিন্তু ও আছে, তাকায় দেখো, শুধু এইটার শেষে কিন্তু ও মানে অক্সিজেনটা আছে, অক্সিজেনের ওটা আছে এইটার শেষেই। এই জন্য উচ্চারণটা হলো অক্সাইড, কারণ তুমি একদমই নতুন, এই জন্য তোমাকে শেখায় দিচ্ছি। এটার শেষে শুধুমাত্র ও আছে, আর বাকি সবগুলোর শেষেই আছে ও এইচ, ও এইচ, ও এইচ, সবগুলোর শেষেই। তাহলে ও থাকলে উচ্চারণটা হবে অক্সাইড, আর যদি ও এইচ থাকে তাহলে হাইড্রো অক্সাইড। এইচ শুধু ও থাকলে হবে অক্সাইড, আর শেষে ও এইচ থাকলে হাইড্রো অক্সাইড। এই প্রত্যেকটা হবে ক্ষার প্লাস হচ্ছে ক্ষারক। দেখি কী কী দেওয়া আছে। চুনের পানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড,
চুনের সাথে পানি যোগ, অর্থাৎ উপরের চুনের সাথে পানি যোগ করলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হচ্ছে Na, ওর সাথে যোগ করলাম OH, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট। শুধুমাত্র এই লাস্টেরটা ছাড়া সবগুলোর শেষেই হাইড্রোক্সাইড 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 মিল কিন্তু আছে। আমি কিন্তু লিখে দিয়েছি এভাবেই, তোমার এক্সামে এইগুলোর বাইরে একটাও আসবে না, জাস্ট এই কটাই থাকবে। জাস্ট এখন থেকে এই কটাই তুমি পড়ের বাইরে পড়ার দরকার নেই, জাস্ট এই কটাই বারবার রিভিশন দাও। আমি তো লিখে দিয়েছি সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, লাস্টে OH আছে বলে আমরা হাইড্রোক্সাইড বলে দিচ্ছি। আচ্ছা, এবার আসি চুনা পাথর, যাকে আমরা ক্যালসিয়াম কার্বনেট বলি। ক্যালসিয়ামের প্রতীক হচ্ছে Ca আর কার্বনেট যৌগমূলক CO3। অ্যাসিড শিখব মাত্র 3টা, টোটাল মিলে 4টা হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পাকস্থলীতে থাকে HCl, সালফিউরিক অ্যাসিড H2SO4, নাইট্রিক অ্যাসিড HNO3, আর সোডিয়াম বাইকার্বনেট, বেকিং সোডা যেটা বলা হয়, বেকিং সোডা যেটার সংকেত আমাদের ছোট প্রশ্ন কয়ের মধ্যে দেয়া আছে। সোডিয়াম বাইকার্বনেট, বেকিং সোডা, NaL, সোডিয়াম বাইকার্বনেট HCO3। প্রশমন বিক্রিয়া, টোটাল অধ্যায়টাই হচ্ছে প্রশমন বিক্রিয়া, টোটাল এই অধ্যায়টাই হচ্ছে প্রশমন বিক্রিয়া। অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায় নিরপেক্ষ পদার্থ লবণ আর পানি উৎপন্ন হবে। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ার ফলে নিরপেক্ষ পদার্থ লবণ আর পানি উৎপন্ন হয় তাকে প্রশমন বিক্রিয়া বলে। যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায় নিরপেক্ষ পদার্থ লবণ ও পানি উৎপন্ন করে তাকে আমরা বলি প্রশমন বিক্রিয়া। কিছু লবণের সংকেত আমরা জেনে নিই, যেটা অ্যাসিড এবং ক্ষারকের, এটা না জানলেও কিন্তু হবে, এই একটা না শিখলেও কিন্তু হবে, এটা অটোমেটিক আমাদের অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়ে যাবে। সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, লাস্টে ক্যালসিয়াম সালফেট। লাস্টে Cl আসে, তাহলে আইড উচ্চারণ ধাতুর মতো আইড। সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, লাস্টে আছে SO4 যেটা আছে সালফেট, তাহলে ক্যালসিয়াম সালফেট হয়ে গেল। এখন আমরা আরও কিছু দেখব। অ্যাসিড তৈরির জন্য H+ আয়ন প্রয়োজন, অর্থাৎ জলীয় দ্রবণে H+ উৎপন্ন করলেই সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাসিড। আরও সহজে বুঝে নাও, আমি একটা সংকেত দেখতে পাচ্ছি যার শুরুতেই এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু মানে H আছে। আমি একটা সংকেত দেখতে পাচ্ছি যার শুরুতেই এক বা একাধিক H আছে মানে হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে ধরে নেবা এটা অ্যাসিড হবে। আমি একটা সংকেত দেখতে পাচ্ছি যার শেষে O অথবা OH আছে, যার শেষে O অথবা OH যাকে বলা হয় হাইড্রোক্সিল আয়ন, O অথবা OH আছে তাকে আমরা বলি কি, তাকে বলবো আমরা ক্ষার বা ক্ষারক। এখন সোডিয়াম হাইড্রোক্সাইডকে বিশ্লেষণ করলে সবসময় প্রথমটা হবে প্লাস, দ্বিতীয়টা হবে মাইনাস। সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়ামটা হবে প্লাস আর OHটা হবে মাইনাস, কারণ প্লাস মাইনাস বিক্রিয়া করেই যৌগ গঠিত হয় প্রিয় শিক্ষার্থী। এরপর দেখতে পাচ্ছি হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে প্রথমটা হাইড্রোজেন হচ্ছে প্লাস আর Cl হচ্ছে মাইনাস। এখন যে কাজটা হবে, এখানে তুমি যে সূত্রটা দেখতে পাচ্ছ, এই সূত্রের মানে এখানে যে বিশ্লেষণ দেখতে পাচ্ছ, এখানে এরা ক্রস কানেকশন হবে, এখানে ক্রস কানেকশন হবে কি, এই সোডিয়াম যাবে Cl এর সাথে আর H যাবে OH এর সাথে, ক্রস কানেকশন হবে, এরকম ক্রস কানেকশন হবে, অর্থাৎ সোডিয়াম যাচ্ছে Cl এর সাথে এবং H যাচ্ছে OH এর সাথে। আমরা এখানে কয়েকটা বিক্রিয়া দেখতে পাই, জাস্ট এই কয়েকটা বিক্রিয়াই তুমি শিখবে, এর বাইরে এক্সট্রা কোনো বিক্রিয়া শেখার প্রয়োজন নাই, জাস্ট এই কয়েকটা বিক্রিয়া, শুধু এই 9টা বা 10টা বিক্রিয়া, জাস্ট এই 10টা বিক্রিয়া তুমি শিখবে। আমি একদমই লিখে দিয়েছি, এই 10টা বিক্রিয়া শিখলেই হবে, সপ্তম অধ্যায় তোমার একদমই ক্লিয়ার, এর বাইরের এক্সট্রা কোনো কিছু শেখার প্রয়োজন নাই। তাহলে সপ্তম অধ্যায় থেকে আমরা শিখে ফেললাম বিক্রিয়া কীভাবে করতে হবে, অতি সহজে 5 থেকে 6 মিনিটের মধ্যে তোমাকে সম্পূর্ণ বোঝাই দেব, মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে। আবার বলতেছি, তাহলে এবার সৃজনশীলের জন্য আমরা দেখতে পাচ্ছি, দেখো রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ 2024, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম 2023-এর এই 8টি প্রশ্ন। সম্পূর্ণ অধ্যায়টি একবার রিডিং পড়ার পর চাইলে পড়তে পারো, অথবা যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করার পরে পড়তে পারো। কীরকম, সৃজনশীল কয়ের জন্য আমি এখানে কোশ্চেন দিয়েছি কতগুলো, 12টি কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, মোট 12টি প্রশ্ন। তড়িৎ বর্তনী কী, সিস্টেম লস কী, ব্যাটারি কী, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কী, তড়িৎ ক্ষমতা কী, লোডশেডিং কী, টোটাল প্রশ্ন হচ্ছে 12টি।
যদি পারো নোট করে ফেলো, অথবা একটা স্ক্রিনশট রাখো, এই প্রশ্নগুলো বারবার রিড আউট করো। এর বাইরে কিন্তু প্রশ্ন পড়তে হচ্ছে না। এই অধ্যায় থেকে এর বাইরে আমি কোনো কোশ্চেন পড়বো না। সৃজনশীল কয়ের জন্য এমসিকিউ আকারেও কিন্তু কোশ্চেন আসতে পারে, অতএব আমি যখন এমসিকিউ দিচ্ছি সেখান থেকে কিন্তু এই কয়ের জন্য প্রশ্নগুলো হতে পারে, সেটা এখানে ইনক্লুড করার কোনো মানে নাই। আচ্ছা, যা হোক, আমরা এবার চলে আসলাম হচ্ছে খ নাম্বার কোশ্চেনে। খ নাম্বারের কোশ্চেন এখানেও কিন্তু আমি 11টি, খুব বেশি প্রশ্ন যে তা কিন্তু না। তোমাকে মুখস্থ করার প্রয়োজন নাই, প্রতি সপ্তাহে একবার দুবার করে রিডিং পড়ো, এটা পড়তে পড়তে অটোমেটিক তোমার সেভ হয়ে যাবে। বাট সেটা কিন্তু পড়তে হবে, মিস করা যাবে না। কমার্স এবং আর্টসের জন্য এই সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ, এবং A+ পেতে হলে এই সাবজেক্টটার বড় একটা ভূমিকা থাকবে। যা হোক, অন্য সাবজেক্টের তুলনায় এইটা কিন্তু খুব বেশি পরিশ্রম করতে হবে না। অনেকে খুব বেশি হার্ড মনে করে, আমি সেটা মনে করি না। আমি যা দিচ্ছি এটাই পড়ো, দেখো তুমি বাকি সবার চেয়ে এগিয়ে থাকবে। আচ্ছা, সৃজনশীল গ+ঘয়ের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কোনটা? এটা হচ্ছে এইটা। কি দেখতে পাচ্ছি আমরা? সমান্তরাল এবং সে সিরিজ বর্তনীর চিত্রসহ কোনটি ব্যবহারে ভালো? আমরা অলমোস্ট জানি সমান্তরালটাই ভালো হবে, কিন্তু কেন ভালো হবে চিত্রসহ সেটা আমাদের মূল বই দেওয়া আছে। একবার রিডিং পড়ো না, কয়েকবার রিডিং পরে চিত্রটা অঙ্কন করা শিখে ফেলো। তার সাথে চিত্রসহ ব্যাটারির গঠন হচ্ছে 2 নাম্বার টপিক ইম্পর্টেন্ট। তারপরে চিত্রসহ তড়িৎ বিশ্লেষণ কয়েকটা বোর্ডে এই বছর আসবে, ইভেন তোমার বোর্ডেও কিন্তু আসতে পারে, তুমি যে বোর্ড থেকে দেখতেছো। বিদ্যুৎ বিল নির্ণয় ম্যাক্সিমাম সবগুলো বোর্ডেই থাকে, সেটা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা সেই সূত্রটা প্রয়োগ করব, ব্যয়িত শক্তি সমান ক্ষমতা গুণ হচ্ছে সময় ভাগ হচ্ছে কি 1000 কিলোওয়াট ঘন্টা, অর্থাৎ ইউনিট আকারে রেজাল্টটা আসবে। যেটা বের হবে, অর্থাৎ যে রেজাল্টটা বের হলো, সে মনে করে 100 ইউনিট হলো আমাদের বিদ্যুৎ খরচ। এখন প্রতি ইউনিটের মূল্য প্রশ্নে দেওয়া থাকবে, জাস্ট গুণ করে দিলে আমাদের মোট বিলটা বের হয়ে আসবে। খুবই সহজ, সব ইনফরমেশন কোশ্চেনেই দেওয়া থাকে, জাস্ট এই সূত্রটা মনে রাখবে। বলে ব্যয়িত শক্তি ইকুয়াল হচ্ছে ক্ষমতা গুণ সময় ভাগ হচ্ছে 1000। ইনাফ। এই 12 অধ্যায়ে 2024 সালে মোট 8টি বোর্ডে আসছে। তাহলে 12 অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন 8টা বোর্ডে আসছে, একটা বোর্ডে হয়তো আসে নাই। তাহলে তোমার জন্য এই বছর 8টা প্রশ্ন পড়তে হবে। এই অধ্যায় থেকে 8টা প্রশ্নের যে টপিকগুলো আমি সিলেক্ট করেছি, তুমি শুধু সেই টপিকগুলোই বারবার পড়বে। হয়ে গেল। আমরা এবার চলে আসলাম কত? 9 নাম্বার অধ্যায়। আমাদের সিরিয়াল হচ্ছে, তাহলে এটা কত নাম্বার? 6 নাম্বার হয়ে গেল। আমাদের আরেকটা প্রশ্ন বাকি, দুর্যোগের সাথে বসবাস। বোর্ড বই সম্পূর্ণ অধ্যায়টি একবার রিডিং পড়ার পর সৃজনশীল কয়ের জন্য আমরা শিখবো হচ্ছে মোট 10টি প্রশ্ন। কার্বন দূষণ কি, খরা কি, আংশিক খরা কি, সুনামি কি, ভূমিকম্প। শেষে দেখতে পাচ্ছি নদী শাসন কাকে বলে, টেকটনিক প্লেট কি, তা কি ক্লস শব্দের অর্থ কি, অ্যাসিড বৃষ্টি কাকে বলে। এই মোট হচ্ছে 10টি প্রশ্ন। পড়ে ফেলবা, অবশ্যই পড়বো ভালো করে, রাইট? আচ্ছা, সৃজনশীল ক্ষয়ের জন্য দেখবো আমরা হচ্ছে মোট হচ্ছে 11টি। ডেফিনেটলি এই 11টি প্রশ্ন তোমাকে দেখতে হবে, কোনো মতেই ডিনাই করা যাবে না। তাহলে 11টি প্রশ্ন আমরা শেখার পরে তারপর আমরা দেখতে পাচ্ছি এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ঘূর্ণিঝড়, সুনামি এবং হচ্ছে ভূমিকম্প। এই 3টা নিয়ে প্রশ্ন বেশি আসছে। এই 3টা টপিকে সৃজনশীল সবচেয়ে বেশি আসে। বাকি যে 3টা আছে, নদী ভাঙন, খরা এবং অ্যাসিড বৃষ্টি, কম আসে না সেটা বলবো না, কিন্তু কম আসে সৃজনশীল হিসাবে। তার মানে টপিক অনুযায়ী তোমাকে ঘূর্ণিঝড়, সুনামি, ভূমিকম্পটা আগে শিখতে হবে। ওকে, আমরা 2024 সালে দেখতে পাচ্ছি এই অধ্যায় থেকে 8টি বোর্ডে প্রশ্ন আসছে, বাট একটা বোর্ডে আসে নাই। তাহলে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি 8টা বোর্ডেই আসছে, বেশি প্রায়োরিটি থাকবে এখানে। ওকে, রাজশাহী, যশোর, কুমিল্লা, সিলেট, বরিশাল 24-এর প্রশ্ন শিখে ফেলবো। সাথে আরও 3টা প্রশ্ন, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম 23। 8টা প্রশ্ন পড়লেই হবে? ইয়েস, 8টা প্রশ্ন পড়লেই হবে। 8টি প্রশ্ন পড়ো, ক আর খ যেগুলো দিই সেটা পড়ো, আর টপিক যেগুলো হাইলাইট করে দিলাম সেটাকে বারবার রিড আউট করো। তুমি সবার চেয়ে এগিয়ে থাকবে নিশ্চিত। আচ্ছা, এবার আমরা 3য় অধ্যায়, মানে এই 7টা অধ্যায় পড়লে 7টি প্রশ্ন কমন, শিওর। একবার নিশ্চিন্তে থাকো, আমার বলে নাকে তেল দিয়ে ঘুমাও, ঠিক সেরকম। ওকে, সম্পূর্ণ অধ্যায়টা রিডিং পড়ার পর চাইলে পড়তে পারো, নাও পড়তে পারো, প্রবলেম নাই। কেন? আমি সম্পূর্ণ অধ্যায় না পড়েও টপিকগুলো হাইলাইট করে দিয়েছি, শুধু সেই টপিকগুলো পড়লে কিন্তু হচ্ছে। সৃজনশীল কয়ের জন্য প্রথমে শিখবে হচ্ছে 11টি প্রশ্ন। অ্যান্টিজেন কি, শুরু করে একেবারে শেষ 11 পর্যন্ত। কার্ডিয়াক চক্র কাকে বলে, রক্তরস কি, প্লাজমা কি, রক্তকণিকা কি, সিরাম কি, রক্ত কাকে বলে, ধমনী বা আর্টারি কি, কৌশিক জালিকা কি। ইনাফ, এই 11টি প্রশ্ন পড়ে ফেলেন। আপনি যে কাজটা করবেন, প্রিয় শিক্ষার্থী, তোমরা যে কাজটা করবে, তোমরা অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রাখবে। সম্পূর্ণ ভিডিও এভাবে দেখার প্রয়োজন নাই। হ্যাঁ, দেখলে আমার জন্য খুবই ভালো হতো, আর ভিডিও রিচ অনেক বেশি বাড়তো। আরটা করেও কিন্তু রিচ বাড়াইতে পারো। এই যে কষ্ট করে তো ভিডিও করতেছি, একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, তাহলে বেশি শিক্ষার্থীর কাছে এটা পৌঁছে যাবে। এটা বলতেই হবে কেন, তো এটা তোমাদের দায়িত্ব। আচ্ছা, তারপরে সৃজনশীল ক্ষয়ের জন্য আমরা দেখি, সেটা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে মোট 11টি প্রশ্ন।
মোট 11টি প্রশ্ন। রক্তের অ্যান্টিবডি বলতে কি বোঝায়? থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তের রোগ, ব্যাখ্যা করো। শ্বেত রক্তকণিকাকে দেহের প্রহরী বলা হয় কেন? টোটাল প্রশ্ন 11টা। 11টি প্রশ্ন পড়তে কি 11 দিন লাগবে? কম সময় লাগবে, তুমি চাইলে সেভাবে আস্তে আস্তে শেষ করতে পারবে। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই 3টা: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং হচ্ছে অনুচক্রিকা। 3টা খুব ভালো মতো পড়তে হবে। এরপরে যদি এই অধ্যায়টা অনেকে বাদ দিতে চাও, সেক্ষেত্রে যে কাজটা করবে, শেষে তোমরা চিত্রসহ হৃৎপিণ্ডের গঠন, অন্তত এই দুটো টপিক জেনে রাখবা। রক্তকণিকা আর হচ্ছে হৃৎপিণ্ডের গঠন চিত্রসহ, এটা হেল্পার হিসেবে থাকবে, হেল্পিং হ্যান্ড আমরা বলে থাকি। ওকে, এরপর আমরা সৃজনশীল এই অধ্যায় থেকে 2024 সালে আসছে 7টি বোর্ডে। তাহলে তুমি বাকি আরও 8টা প্রশ্ন প্র্যাকটিস করে যাচ্ছ। বাকি বলতে আমি 8টা প্রশ্নই তো প্র্যাকটিস করব। এবার আসি এক্সট্রা অধ্যায়। উপরের 7টি অধ্যায় কোনো একটা অধ্যায় যদি বাদ দিতে চাও, তাহলে 2 নম্বর অধ্যায় থেকে স্টার্ট করো। কি পড়বে দেখতে পাচ্ছি, সৃজনশীল কয়ের জন্য এখানে মোট প্রশ্ন হচ্ছে কত? 10টি প্রশ্ন। আমি নিশ্চিত সবাই এই অধ্যায়টা পড়বেই, কারণ বিজ্ঞানের সবচেয়ে সহজ একটা অধ্যায়, সেই অধ্যায়টা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টা অলমোস্ট সবাই পড়ে। মাঝে মাঝে আমার ডাউট হয় দ্বিতীয় অধ্যায়টা বিজ্ঞান বই কেন দিল। আমার কাছে মনে হয় 3, 4, 5, 6-এ চলে গেছে। আমি যখন আমাকে দ্বিতীয় অধ্যায় পড়তে বসি, তখন কিচ্ছু নাই, শুধু পানি সংগ্রহ, পানি দূষণের কারণ, আর কারণ কিচ্ছু নাই। খুবই সহজ একটা বিষয়, মনে হয় ইতিহাস পড়ছি, এরকম মনে হচ্ছে পানির ইতিহাস পড়তেছি। ওকে, সৃজনশীল ক্ষয়ের জন্য আমরা কোশ্চেন পড়বো হচ্ছে 10টি। তাহলে 10টি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে। এই 10টি পড়ে ফেলো। পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন? ক্লাস 4, 5-এর বাচ্চারা এটা জানে। ইলিশ মাছ কেন নদীতে আসে, ব্যাখ্যা করো। জলজ উদ্ভিদ পানির স্রোতে ভেঙে যায় না কেন? জলজ প্রাণীরা কীভাবে তাদের শ্বাস প্রশ্বাস চালায়, ব্যাখ্যা করো। টোটাল প্রশ্ন হচ্ছে ক্লোরিনেশন, এটা পানি বিশুদ্ধ করার একটা পদ্ধতি। এটা নতুন একটা টপিক এবং এটা খুব ভালো, এটা পরীক্ষায় আসতে পারে, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, সৃজনশীল আকার আসতে পারে। ওকে, পানি দূষণের কারণ সে আগের মতোই বললাম, এবং প্রতিকারের উপায় আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা বেশি শিখবো এই অধ্যায় থেকে। পানি বিশুদ্ধকরণ পদ্ধতি যে ক্লোরিনেশন, এটা আর হচ্ছে পানির পিএইচ। 2024 সালে এই অধ্যায় থেকে 7টি বোর্ডে প্রশ্ন আসছে, আর তোমার জন্য প্রশ্ন হচ্ছে মাত্র 8টা প্রশ্নে পড়ে যাও, ইনাফ। উপরে অধ্যায় কোনো একটা অধ্যায় বাদ দিতে চাইলে এবার আসা হচ্ছে 13 অধ্যায়ের কাছে। 13 অধ্যায় আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি, টোটাল হচ্ছে এখানে 10টি প্রশ্ন। এই 10টি প্রশ্ন হচ্ছে ডিজিটাল সংকেত কি, অডিও সংকেত কি, এফএম রেডিও কাকে বলে, ল্যান কাকে বলে, যোগাযোগ কাকে বলে, স্পিকার কাকে বলে, মডুলেশন এবং ডিমডুলেশন কাকে বলে, হার্ডওয়্যার সফটওয়্যার কি, মাইক্রোফোন কাকে বলে, ইন্টারনেট কি। মাঝে মাঝে মনে হয় আমি আইসিটি পড়তেছি এই অধ্যায় যখন শুরু করি। ওকে, খ নাম্বার কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা হচ্ছে এখানে 11টা। প্র্যাকটিস করে ফেলে 11টি কোশ্চেন। এই প্রশ্নগুলো করলেই কিন্তু হচ্ছে, এক্সট্রা কোশ্চেন করার প্রয়োজন নয়। অনেক প্রশ্ন আছে এখানে, 10টা, 11টা, 12টা করে, ইনাফ। সৃজনশীলের জন্য এই অধ্যায়ের মেন টপিক কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে কোনটা প্রায়োরিটি লিস্টের প্রথম দিকে থাকবে? ডেফিনেটলি প্রথমটা হচ্ছে ইমেইলের মাধ্যমে তথ্য প্রেরণ কৌশল চিত্রের মাধ্যমে দেখানো। দৈনন্দিন জীবনে আমাদের কম্পিউটারের গঠন এবং কম্পিউটারের ব্যবহারটা কীরকম, অ্যানালগ এবং ডিজিটাল সংকেতের তুলনা, মোবাইল ফোনের সাথে ল্যান্ডফোনের তুলনা, ফ্যাক্স এবং ইমেলের তুলনা, টেলিভিশন কীভাবে খবর প্রচার করে। আমার কাছে মনে হয় প্রথমটা এবং শেষ যেটা দেওয়া আছে এটা খুব ভালো মতো দেখতে পারো। ওকে, ডান হয়ে গেল এই অধ্যায়ের। 2024 সালে এই অধ্যায় থেকে 6টি বোর্ডে প্রশ্ন আসছে, কিন্তু তুমি এখন শিখবে মাত্র 8টা প্রশ্ন। 4টা বোর্ডে এই অধ্যায়তে প্রশ্ন আসেনি, এই জন্য শেষের দিকে। এবার আসি 14 অধ্যায়। 14 অধ্যায় কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা এখানে। সৃজনশীল কয়ের জন্য দেখতে পাচ্ছি কত? 8টি প্রশ্ন। এক্সরে কি, অ্যান্ডোস্কোপি কি, আইসোটোপ কাকে বলে, আল্ট্রাসোনোগ্রাফি কি, রেডিওথেরাপি কি, টমোগ্রাফি কাকে বলে, ইসিজি এবং হচ্ছে এক্স রশ্মি কি। ওকে, হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এরপরে কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা আরও 8টা সৃজনশীল ক্ষয়ের জন্য। এই অধ্যায়টা কিন্তু খুব একটা হার্ড না, তোমরা আমার সাথে অনেকে একমত হবে শিওর। সিটি স্ক্যান, এক্সরে, এখানে হবে ইসিজি হয়ে গেছে, একটু বুঝে নেবে তোমরা। অ্যান্ডোস্কোপি। তাহলে এই 4টা টপিক হচ্ছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ: সিটি স্ক্যান, এক্সরে, ইসিজি, অ্যান্ডোস্কোপি। দ্যাটস ইনাফ। জাস্ট এই 4টা টপিক খুব ভালো মতো প্র্যাকটিস করতে হবে। নেক্সট, রেডিওথেরাপি, কেমোথেরাপি, এমআরআই এবং হচ্ছে এনজিওগ্রাফি খুব কম পরীক্ষায় আসে। এই টপিকগুলো নিয়ে পরীক্ষায় সৃজনশীল আকারে খুব কম দেওয়া হয়। সিটি স্ক্যানটা বেশি আসছে, এরপরে এক্সরে, ইসিজি এবং অ্যান্ডোস্কোপি। 2024 সালে এই অধ্যায় থেকে 4টা বোর্ডে প্রশ্ন আসছে, 5টা বোর্ডে আসে নাই। তাহলে বাকি কি পড়তে হবে দেখতে পাচ্ছ তোমরা। এরপরে আমরা আসতে হচ্ছে অধ্যায় 6 অধ্যায়, সর্বশেষ অধ্যায়, মানে 11 নম্বর অধ্যায়। বুঝতে পারছো, তোমার 11টি অধ্যায়ের সাজেশন দিয়ে দিচ্ছে। শুধুমাত্র আর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল যেটা আমি তোমাদের দেই নাই,
অনেকের কাছে ডিফিকাল্ট মনে হবে বলে আমি দেই নাই। আরে আমার তো 11টা প্রশ্ন অ্যান্সার করার প্রয়োজন নাই, আমি তো 7টা প্রশ্ন অ্যান্সার করবো। সে অধ্যায়টা কি তোমরা জানো? সে অধ্যায়টা ছিল 11 নম্বর অধ্যায়, যেটা আমি দেই নাই। 11 নম্বর অধ্যায়টা আমি দেই নাই। বায়োলজিক্যাল পার্টের অংশ আমি ওটা বাদ দিলাম, থাক, ওটা মূলত বাদই থাক, পরীক্ষা আসবে বুঝলাম, কিন্তু ওটাকে বাদ দিয়ে বললাম দরকার নেই। এছাড়াও অন্যভাবে খুব দ্রুত সহজে আনসার করতে পারবে, এই জন্য ওটাকে আমি বাইরে রাখছি। ওকে, আশা করি অনেকেই বিষয় ট্রিকটা বুঝতে পারবে। ওকে, পলিমারি অধ্যায়ে সৃজনশীল কয়ের জন্য শিখবে হচ্ছে 12টি প্রশ্ন। টোটাল প্রশ্ন হচ্ছে এখানে 12টি, দেখতে পাচ্ছি 12টি প্রশ্ন। মনোমার কি, পলিমার কি, পলিমারকরণ প্রক্রিয়া কি, জিনিং কি, ফ্লিশ উল কি, লাস্ট হচ্ছে রাবার কাকে বলে। শিখে ভালো, আলহামদুলিল্লাহ। খুব বেশি গুরুত্বপূর্ণ তা বলবো না, গুরুত্বপূর্ণ এই জন্য পরীক্ষা আসবে বুঝতেছি, বাট আমি তো 11টা প্রশ্ন অ্যান্সার করুন, আমি তো প্রশ্ন অ্যান্সার করবো 7টা। তাহলে আমি যে 11টি অধ্যায় সাজেশন দিলাম, 11টা অধ্যায়ের তার প্রথম 9টা পড়লে 9টা প্রশ্ন কমন পড়বে। প্রথম 7টি অধ্যায় করলে 7টা প্রশ্ন কমন পড়বে। প্রথম 7টি বলতে আমার সাজেশনের কথা বলতেছি, বইয়ের কথা বলতেছি না। আচ্ছা, রেশমকে তন্ত্রের রানী বলা হয় কেন? এখানে টোটাল প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা হচ্ছে কত, 9টা। আমি শিওর তোমরা স্ক্রিনশট দিয়ে এটা পড়া স্টার্ট করবে যদি এই অধ্যায়টা পড়তে চাও। এই অধ্যায় সৃজনশীলের জন্য আমাকে কী শিখতে হবে? পলিথিন তৈরির প্রক্রিয়াটা আমাকে ভালো করে চিনতে হবে। খুবই সহজ, পলিথিন তৈরির প্রক্রিয়া কয়েকবার লিখো, প্র্যাকটিস হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। রেশম থেকে তন্তু তৈরি, সোয়া তৈরির এখানে প্রক্রিয়া একটা দেওয়া আছে। লাস্টে হচ্ছে ভারসাম্যহীনতায় রাবার, প্লাস্টিক, পলিথিন। অনেকবার পরীক্ষায় নাম্বার দিয়ে বসে, সম্পূর্ণ অধ্যায় থেকে কোশ্চেন না দিলেও এই কোশ্চেনটা হঠাৎ করে দিয়ে বসবে, যেটা ঢাকা বোর্ডে চলে আসছিল চলতি বছর 24-এ। রেশমি কাপড় এবং পশমি কাপড়ের তুলনা ব্যাখ্যা করো। আর এখানে দেখতে পাচ্ছি সৃজনশীল 2024 সালে 7টা বোর্ডে আসছে, তার মানে ইম্পর্টেন্ট অধ্যায় বলে কিন্তু 7টা বোর্ডে আসছে। আর রাজশাহী বরিশাল 24-এর কোশ্চেন পড়বো, এবং সে দেখতে পাচ্ছি আমরা চট্টগ্রাম, কুমিল্লা, যশোর 20-এর প্রশ্ন, এবং হচ্ছে ঢাকা, রাজশাহী, দিনাজপুর 19-এর প্রশ্ন। এই হচ্ছে মোট 11টি অধ্যায়। আমি তোমাকে 11টি অধ্যায় দিয়ে দিলাম। সেম এই সাজেশনটি আমি আমার পেইড শিক্ষার্থীদের দিয়েছি।